রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তো আমরা প্রতিদিনই কিছু না কিছু শুনছি, তাই না? কিন্তু খবরের কাগজের হেডলাইনের বাইরেও তো একটা গল্প আছে। আজ আমরা বরং সেই পর্দার আড়ালের গল্পগুলোতেই একটু উকি দেব, যেগুলো হয়তো সচরাচর আমাদের চোখে পড়ে না। তো আসল প্রশ্নটা কি? খবরের শিরোনামে আমরা যা দেখি বা শুনি তার বাইরেও কি কিছু ঘটছে? মানে এই যুদ্ধের এমন কোনো দিক কি আছে যা আমাদের জানা দরকার? চলুন ঠিক এই জায়গাটা থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। তবে হ্যাঁ, গভীরে যাওয়ার আগে চলেন চট করে সেই পরিচিত গল্পটা একবার মনে করে নিই। মানে যে গল্পটা আমরা সচরাচর শুনে থাকি, মিডিয়াতে দেখে থাকি। গল্পটা কেমন? একদম সহজ আর পরিষ্কার। একটা দেশ আর একটা দেশের উপর হামলা করেছে, মানে একটা আগ্রাসী যুদ্ধ। এর চেয়ে সোজা সাপটা ব্যাখ্যা আর হয় না, তাই না? আর এরপরেই আমরা কি দেখি? দেখি যে সারা বিশ্ব যেন একজোট হয়ে গেছে এর বিরুদ্ধে। সবাই মিলে নিন্দা জানাচ্ছে, বলছে এটা ঠিক হচ্ছে না, একটা ঐক্যবদ্ধ চেহারা দেখানোর চেষ্টা আর কি। আর এই পুরো গল্পের একটা বিশাল অংশ জুড়ে আছে কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন। বলা হচ্ছে যে এই যুদ্ধ থামানোর জন্য ইতিহাসের সবচেয়ে কঠিন আর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন এই যে গল্পটা আমরা শুনলাম এটা অবশ্যই সত্যি, কিন্তু এটাই কি পুরো ছবি, নাকি এর বাইরেও আরও অনেক কিছু আছে? বাস্তবতাটা সম্ভবত এর চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি প্যাঁচানো। তাহলে চলেন প্রথমে অর্থনীতির ময়দানটা একটু ঘুরে আসা যাক। কারণ এই লড়াইটা তো শুধু ট্যাঙ্কে বা মিসাইলে হচ্ছে না, এটা বিশ্ব অর্থনীতির ভেতরেও সমানতালে চলছে। তো সাধারণভাবে কি মনে হয়? মনে হয় যে এত নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি তো এতদিনে কোলাপস করার কথা, তাই না? কিন্তু বাস্তবে কি ঠিক তাই হয়েছে? এই চার্টটা দিকে একটু তাকানো যাক। বেশ মজার একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু। রাশিয়ার অর্থনীতি কিন্তু ভেঙে পড়েনি, বরং বলা যায় তার ভাঙটা ঘুরে গেছে। মানে ইউরোপের সাথে ব্যবসা কমেছে ঠিকই, কিন্তু সেই জায়গাটা নিয়ে নিয়েছে এশিয়া আর মিডল ইস্টের দেশগুলো। সোজা কথায় একটা দরজা বন্ধ হয়েছে তো আরেকটা দরজা খুলে গেছে। জ্বালানির ওপর যে নিষেধাজ্ঞা সেটার ক্ষেত্রেও ঠিক একই রকম একটা ব্যাপার ঘটেছে। ভাবা হয়েছিল কি যে রাশিয়ার তেল গ্যাস বিক্রি কমবে, আয়ও কমে যাবে, কিন্তু হলোটা কি? বিশ্ববাজারে তেলের দাম এতটাই বেড়ে গেল যে কম বিক্রি করেও তাদের আয় কিন্তু প্রথম দিকে ঠিকই ম্যানেজ হয়ে গিয়েছিল। মানে খাতায় কলমের হিসেব আর বাস্তবের হিসেব যে সবসময় মেলে না, এটা তার একটা দারুণ উদাহরণ। আচ্ছা, অর্থনীতির জগৎ থেকে বেরিয়ে এবার একটু বড় খেলার দিকে তাকানো যাক, ভূ রাজনীতির খেলা। কারণ এই যুদ্ধটা কিন্তু বিশ্বমঞ্চে একটা নতুন দাবার ছক পেতে দিয়েছে, যেখানে অনেক দেশই নিজেদের সুবিধার জন্য নতুন নতুন চাল দিচ্ছে। এটাকে যদি শুধু রাশিয়া বনাম পশ্চিম এই চোখে দেখা হয়, তাহলে কিন্তু ছবির একটা বড় অংশই মিস হয়ে যাবে। বরং বলা যায় এই যুদ্ধটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা তৈরির প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে। অনেক দেশই এখন এই সুযোগে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই টেবিলটাই দেখুন না, চায়না, ইন্ডিয়া, ব্রাজিলের মতো বড় আর প্রভাবশালী দেশগুলো কিন্তু সরাসরি কোনো পক্ষে যায়নি। তারা নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে, ইউএনের ভোটেও অংশ নেয়নি। এর মানেটা কি? মানে হলো বৈশ্বিক প্রতিক্রিয়াটা বাইরে থেকে যতটা একাট্টা বা ঐক্যবদ্ধ মনে হয়, ভেতরটা কিন্তু ততটা নয়। প্রত্যেকেরই নিজস্ব হিসাব নিকাশ আছে। একজন ভূরাজনৈতিক বিশ্লেষক যেমনটা বলেছেন, একজনের সংকট আরেকজনের জন্য সুযোগ। কথাটা কিন্তু এখানে একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। এই যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে অন্য শক্তিগুলো। তারা সেই খালি জায়গাটা পূরণ করছে, নিজেদের প্রভাব আর ব্যবসা দুটোই বাড়াচ্ছে। আচ্ছা, রণক্ষেত্র দেখলাম, অর্থনীতির ময়দানও দেখলাম। এবার চলেন এমন একটা যুদ্ধক্ষেত্রে যাই যেখানে কোনো বুলেট চলে না, কোনো বোমা ফাটে না, কিন্তু লড়াইটা কোনো অংশে কম নয়। হ্যাঁ, আমি ইনফরমেশন বা তথ্যের যুদ্ধের কথা বলছি। ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ ব্যাপারটা আসলে কি? সোজা কথায় এটা হলো তথ্যকে ব্যবহার করে মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করার একটা খেলা। এখানে অস্ত্র হল প্রোপাগ্যান্ডা, ডিসইনফরমেশন, মানে সত্য মিথ্যার মিশেলে তৈরি করা গল্প, যার একমাত্র লক্ষ্য হল জনমতকে নিজের পক্ষে নিয়ে আসা। একটা উদাহরণ দিই। ধরুন একটা সামরিক হামলা হলো, এক পক্ষ খবর প্রচার করল এটা ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইক, শুধু সন্ত্রাসীদের টার্গেট করা হয়েছে। আবার ঠিক একই ঘটনা নিয়ে অন্য পক্ষ বলল এটা সাধারণ মানুষের উপর একটা নৃশংস হামলা। এখন একই ঘটনা তো দুই রকম হতে পারে না, তাই না? এখানেই ইনফরমেশন ওয়ারের আসল খেলাটা। প্রত্যেকেই বাস্তবতাকে নিজের সুবিধামতো করে তুলে ধরে। আর এই ন্যারেটিভ তৈরির খেলায় ব্যবহার করা হচ্ছে সবকিছু। রাষ্ট্রীয় মিডিয়া তো আছেই, সাথে আছে সোশ্যাল মিডিয়ার বিশাল ট্রোল ফার্ম। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন ফ্যাক্ট চেকিংকেও একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে
এক পক্ষ আরেক পক্ষের তথ্যকে ফেক নিউজ বলে উড়িয়ে দিচ্ছে। ফলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা আরও কঠিন হয়ে যাচ্ছে। তো এতক্ষণ যে আমরা আলাদা আলাদা টুকরোগুলো দেখলাম, অর্থনীতি, ভূরাজনীতি, তথ্যযুদ্ধ, এই সবগুলোকে একসাথে জোড়া দিলে ছবিটা আসলে কেমন দাঁড়ায়? এটা এখন একদম পরিষ্কার যে আমরা যা দেখছি সেটা শুধু একটা সামরিক সংঘাত না, এর ভেতরে একই সাথে চলছে একটা অর্থনৈতিক পুনর্বিন্যাস, একটা গ্লোবাল পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার লড়াই, আর তার সাথে চলছে একটা মারাত্মক ইনফরমেশন ওয়ার। এই সবগুলো লড়াই আসলে একটাই বড় যুদ্ধের অংশ। কাজেই আমাদের মূল ফোকাসটা কে ঠিক বা কে ভুল সেই বিচার করা হওয়া উচিত না, বরং পুরো খেলার মাঠটা বোঝা দরকার। মানে হেডলাইনের পেছনে যে আরও কত বড় আর জটিল একটা জগৎ আছে সেটাকে ধরতে পারাটাই আসল কথা। আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, যখন প্রত্যেকটা পক্ষই নিজের মতো করে সত্যর একটা ভার্সন তুলে ধরছে, তখন আসল সত্যিটা খুঁজে বের করার উপায়টা কি? আর এই প্রশ্নটা কিন্তু শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য না, আজকের এই ইনফরমেশনে ভেসে যাওয়া পৃথিবীতে এটা হয়তো আমাদের সবার জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।